ধর্মনগরে করোনা কারফিউর আইন ভঙ্গকারী জনগণদের বিরুদ্ধে জরিমানা করতে ধর্মনগরে সোমবার দুজন ডিসিএম এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে একটি প্রশাসনিক দল ধর্মনগর পুরো এলাকার বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানে নামে। যারাই এদিন করোনা কারফিউতে আইন ভঙ্গ করেছেন তাদের সকলকে আর্থিক জরিমানা করা হয়। তবে এবারে জরিমানা আদায় নিয়ে নিজেদের মর্জিমাফিক জরিমানার অর্থরাশি বসিয়ে জরিমানা আদায়ের অভিযোগ তুলল ধর্মনগরের এক মুদি দোকানের ব্যবসায়ী। উনার অভিযোগ, উনার দোকানে জরিমানা আদায়ের ক্ষেত্রে রসিদে 1000 টাকার অর্থরাশি বসিয়ে জরিমানা আদায় করে প্রশাসন, কিন্তু ওনার দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা অনুরূপ দোকানের ক্ষেত্রে প্রশাসন শুধুমাত্র 200 টাকা জরিমানা আদায় করে। প্রশাসনের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আজকে তো দেখলাম আপনার দোকান যে সময়সীমা ছিল সরকারি নির্দেশ অনুসারে দোকান তারপরও খোলা ছিল, তার জন্য আপনাকে সরকার প্রশাসনিক দল কত টাকা ফাইন করেছে? আমাকে 1000 টাকা ফাইন করেছে। আমাদের কর্মচারী আজকে দোকানে আসতে পারে নাই, তার জন্য আমাদের দোকান লাগাতে একটু লেট হয়ে গেছে। কর্মচারী দোকানে আসে নাই, যার জন্য লেট হয়ে গেছে, তার জন্য আজকে আমাকে 1000 টাকা ফাইন করেছে। কিন্তু অন্য দোকানদারকে 200 টাকা করে ফাইন করেছে আমাদের সামনেই, কিন্তু আমাকে ফাইন করেছে 1000 টাকা। তার বিচার আমি চাই। এই বিষয়ে আপনি কি বলবেন যে আজকে আপনাকে 1000 টাকা করা হলো? একরকম টাকা আদায় করছে, এটা কি ধরনের আইন এটা তো আমি বুঝলাম না। দোকান তো আপনার মতোই সমানই ছিল। আমার মতো সবের দোকান, অন্যদের কাছ থেকে 200 টাকা ফাইন করেছে, কিন্তু আমার কাছ থেকে 1000 টাকা কেন ফাইন করলো? তবে বিষয় নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি কারণে কারফিউতে আইন ভঙ্গকারীদের জরিমানা আদায়ের ক্ষেত্রে প্রশাসনের মর্জিমাফিক জরিমানার অর্থরাশি বসিয়ে জরিমানা আদায় চলছে, নাকি রাজ্য সরকারের মুখ্য সচিবের দেয়া আর্থিক জরিমানার অর্থরাশি বসিয়ে জরিমানা আদায় করবে প্রশাসন? এ নিয়ে সচেতন মহলে নানা গুঞ্জন উঠতে শুরু করেছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জুন মাসের 4 তারিখ পূর্ব কালাবাড়িয়া পঞ্চায়েতের উত্তর কালাবাড়িয়া এলাকার রতন পালের বাড়ি থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে 2 ড্রাম তথা 24 কেজি গাঁজা উদ্ধার করলেও পুলিশের অভিযানে টের পেয়ে বাড়ির মালিক রতন পাল পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতন পালকে বাড়ি থেকে বিলুনিয়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে বিলুনিয়া জেলা এবং দায়রা আদালতে সুপার্দ করা হয় রতন পালকে। বিলুনিয়া থানায়, যার মামলা নম্বর 44। এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী পুলিশ 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলবার পর আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। গতকালকে গভীর রাতে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালাইয়া একজন এনডিপিএস কেসের আসামি নাম রতন পাল উত্তর কলাবাড়িয়া থেকে আমরা তার নিজ বাড়ি থেকে ধরতে সক্ষম হয়েছি। খবর ছিল যে উনি আজকে বাড়িতে আসছেন, তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে এর আগেও রেডি হয়েছে, কিন্তু আমরা পাইনি। আজকে খবর ছিল সে বাড়িতে আসবে, সেই খবরের ভিত্তিতে আমরা ধরতে সক্ষম হয়েছি। কোন কেস স্যার? এটা বিলুনিয়া থানার এই মাসের প্রথম দিকে 4 তারিখ আমরা আমাদের থানা পুলিশ এবং উন্নয়ন থানা পুলিশ আমরা তার বাড়ি থেকে, এই রতন পালের বাড়ি থেকে প্রায় 24 কেজি গাঁজা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম সেদিন। সেই গাঁজাগুলা সে তার বাড়িতেই মাটির নিচে ক্যাপ কনসিল করে রাখছিল, তো আমরা এটা নিয়েছিলাম। সেদিন তাকে আমরা পাইনি, অনেকদিন পরে প্রায় 1 মাস কাছাকাছি আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আজকে ওই কেসে তাদের কোর্টে প্রয়োগ করা হইতেছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হয়েছে। তার সাথে কে কে যোগাযোগ আছে, কি কার কাছ থেকে সেই মালগুলা কিনছে এবং কার কাছে মালগুলা বিক্রি করে, এগুলোর জন্য আমরা তাকে রিমান্ডে আনছি। তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মিছিল পাল্টা মিছিলের পাশাপাশি অভিযোগ পাল্টা অভিযোগে সুর চড়িয়ে কাদা ছোড়াছুড়ি চলছে শাসক দল বিজেপি এবং সিপিআইএম দলের মধ্যে।
রবিবার উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল পাল্টা মিছিলের পর মঙ্গলবার শাসক দলের বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক খুদ সাংবাদিক সম্মেলন করে রাজনগরের ঘটনার বিরুদ্ধে সরব হয়ে ধিক্কার জানিয়েছেন। সিপিআইএমের তীব্র সমালোচনার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও খুব উগড়ে দিয়েছেন তিনি। পুলিশের নিরপেক্ষ ভূমিকা না থাকার কারণে বিজেপি দলের কর্মীরা আক্রান্ত হয় সিপিআইএমের হাতে। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ বিলুনিয়া বিজেপি দলীয় কার্যালয়ে রাজনগরের ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ছাড়াও বিলুনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, এছাড়াও রাজনগর বিধানসভার বিজিত প্রার্থী বিভীষণ চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, মূলত সেদিন পুলিশের ভূমিকা, বিশেষ করে পিয়ারবাড়ি থানার ওসি অর্জুন চাকমার ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক আরও বলেন যে অর্জুন চাকমার বিষয়ে মুখ্যমন্ত্রীর নজরে নেওয়া হবে। পুলিশের পক্ষপাতমূলক ভূমিকার কারণেই বিজেপি কর্মীরা অধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। সিপিআইএমের হাতে প্রকাশ্যেই তা ঘটেছে বলে স্বীকার করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। পাশাপাশি বিধায়ক সুধন দাস ভাই ভজন দাসের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বিজেপি নেতা কর্মীদের উপর বলেও দাবি করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। আমাদের রাজনগর ব্লকের আমাদের ব্লক প্রেসিডেন্ট রঞ্জিত সরকার, সে প্রায়র পারমিশন নিয়ে পুলিশ থেকে ওটা মিছিল করছিল। মিছিলের এজেন্ডা ছিল যে আমাদের সরকার যে সমস্ত করোনা ভাইরাসের কারণে এই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত বা আর্থিক অনটনের মধ্যে ছিল, তাদেরকে কীভাবে সরকার সাহায্য করেছে বা করছে সেই সমস্ত জিনিসগুলো হাইলাইট করা। ওই কৃষকের ধান কিনা হচ্ছে এবং বিনা পয়সায় যে খাদ্য সামগ্রী সাপ্লাই এবং অন্যান্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা, অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকছে গরিব মানুষদের, এই সমস্তগুলো হাইলাইট করা, এটাই উদ্দেশ্য। এবং অ্যাকর্ডিংলি পুলিশ পারমিশনও দিয়েছে। পারমিশনের পরে ওরা মিছিল করছিল রাজনগরে। তখন সুধন দাস, ওইখানকার এমএলএ, রাজনগরের এমএলএ, তার ভাই এবং অন্যান্যদের নিয়ে পরিকল্পিতভাবে আমাদের লোকজনদের উপর আক্রমণ করেছে। এইটা পুলিশের সহায়তা ছিল। আক্রমণের ফলে রঞ্জিত সরকার, উত্তম দত্ত, এদের দুজনেরই হাত ভেঙে গেছে। আমি কালকে উদয়পুর হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি, তারা অর্থোপেডিক ডিপার্টমেন্টে আছে। আরেকজন মহিলাও, মিঠু দত্ত সরকার, পঞ্চায়েত সমিতির মেম্বার, ইলেকটেড মেম্বার। আমি নামগুলো আবার রিপিট করছি আপনাদের সুবিধার জন্য। রঞ্জিত সরকার, উত্তম দত্ত, দুজনেরই হাতে ফ্র্যাকচার হয়েছে। রঞ্জিতের হাতটা ভেঙে গেছে, প্লাস্টার করে দেওয়া হয়েছে। মিঠু দত্ত সরকার, ও পায়ে ইঞ্জুরি, সাস্টেন লেগ ইঞ্জুরি, মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার। এটাতে এদের কোনো এই ছিল না, সুধন দাস বা সিপিএমের কোনো পারমিশন ছিল না। তারা হঠাৎ করে সংঘবদ্ধভাবে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের মিছিলের উপর, এবং এতেই এই ইনজুরিগুলি হয়। তারপরে এটাতে হয়েছে কি, তখনে পুলিশ একতরফাভাবে আমাদের দিকে টিয়ার গ্যাস ছুঁড়েছে, যার ফলে এরা পালিয়েও যেতে পারেনি। টিয়ার গ্যাসের ফলে চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, বেদরক মেরেছে অন্যদের। একজন আমাদের ভাই, মুসলিম মেয়ে, কী নাম জানো, বারকু মিয়া, হ্যাঁ, বারকু মিয়াও, হি অলসো সাস্টেন ইঞ্জুরি। তার একটা বুড়া আঙুল ভেঙে গেছে এবং শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। সুধন দাস নিজে মেরেছে, সুধন দাস নিজে মেরেছে। ও আগেও মার খেয়েছে, আমাদের সঙ্গে আছে। তো এতে পুলিশ
পুলিশ এটাতে এদের ডাইরেক্টলি সহযোগিতা করেছে। আই নেভার হার্ড সাচ টাইপ অফ থিং আমার ইন মাই পলিটিক্যাল লাইফ। আমরা সিপিএমকে মোকাবিলা করার জন্য যথেষ্ট আমাদের এবিলিটি আছে। একটা অভূতপূর্ব সমস্যা করোনা ভাইরাস, তার জন্য আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা চলছে সেটা মোকাবিলার জন্য কেন্দ্র সাহায্য করছে। আমাদের সরকারের আন্তরিকভাবে মানুষকে, কৃষকের ধান কিনছে, কৃষককে অ্যাকাউন্টে ৬,০০০ টাকা করে ঢুকছে প্রতি বছর। এই সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক সঙ্গে সঙ্গে করা হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মিনিস্টার হি ইজ দি হাইয়েস্ট পলিটিক্যাল অথরিটি, হি কন্ট্রোল অল দিস থিংস। এবং এই পুলিশের এগেনস্টে যাতে তাকে, হ্যাঁ, আমি জানাচ্ছি যে ওনাকে যাতে ইমিডিয়েটলি সাসপেন্ড করে প্রসিডিং করা হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনা করছে, পুলিশ অ্যাক্টিভ থাকলে ঘটনা হতো না, এটা অ্যাভয়েড করা যেত। আপনার দুই দিক থেকে যদি দুইটা গ্রুপ আসে, পলিটিক্যাল গ্রুপ, তাহলে দুইটা পুলিশের টিম করে দুই দিকে আটকানো উচিত ছিল টাইমলি, তাহলে তারা কাছাকাছি আসতে পারত না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ভারতের বর্তমান সরকারের মূল আদর্শ নীতি সবকা সাথ সবকা বিকাশ। এই মূল মন্ত্রটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উন্নয়নের পথকে কলুষিত করে যাচ্ছে এক শ্রেণীর ঠিকাদাররা। ভারত সরকার তথা ত্রিপুরার বর্তমান রাজ্য সরকার অটল জলধারা মিশনের অধীন প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার নিয়ে রাজ্য সরকার বাস্তব রূপ দিতে কর্মযজ্ঞে হাত দিয়েছে, সেখানেই চলছে সমুদ্র সম দুর্নীতিযুক্ত ঠিকাদারি। ঘটনার বিষয়ে জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ডিডব্লিউএস এর অধীন রোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে 30,000 লিটার ক্ষমতা সম্পন্ন আইআরপি প্রজেক্ট মিনি ওয়াটার প্ল্যান্ট নির্মাণের কাজ হাতে নিয়ে দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার মারফত কাজ শুরুও হয়েছে। লক্ষ লক্ষ টাকার সেই কাজ হাতে নিয়ে কাজের বরাদ্দ পাওয়া ঠিকাদার নির্মাণ কাজের শুরু থেকেই দুর্নীতির আশ্রয় নিয়ে অধিক মুনাফা করতে ব্যাপক আগ্রহী। বিশ্বস্ত সূত্রের খবর, দুর্নীতিবাজ ঠিকাদার এলাকার কতিপয় পঞ্চায়েত সদস্য এবং এলাকার তথাকথিত ওবিসি নেতাকে বগল দাবা করে দুর্নীতি শুরু করে নিয়েছেন, নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণ কাজের বিবরণ অনুযায়ী যতটুকু সরকারি নিয়ম মাফিক হওয়ার কথা সেখানে তা হচ্ছে না। রড যেখানে 16 mm দেওয়ার কথা সেখানে 12 mm রড দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ব্যবহৃত বালি অতি নিম্নমানের, তাও আবার চালু করা হচ্ছে না। সিমেন্ট পরিমাণ যতটুকু দেওয়ার কথা রয়েছে সেখানে অর্ধেক পরিমাণ সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি এলাকার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজের স্থান সরজমিনে তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। একদিকে কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার স্বপন দেববর্মার সাথে টেলিফোনে সাক্ষাৎ নিতে গিয়ে নিম্নমানের কাজ সম্বন্ধে ওনাকে জিজ্ঞেস করা হলে জানান যে 16 mm রড ব্যবহার করার কথা থাকলেও সেখানে 12 mm রড ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ বিষয়টাই ঠিকাদার উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল হয়েছে বলে স্বীকার করলেও বাঁকা পথে ওনার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। রোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণের দীর্ঘদিনের পানীয় জলের উৎস বাস্তবায়িত করবার লক্ষ্য নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিডব্লিউএস দপ্তরের অধীনে আইআরপি প্রজেক্ট মিনি ওয়াটার প্ল্যান্টের কাজ শুরু করেছিল। সেই উন্নয়নমূলক কাজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু সংখ্যক সরকারি আমলা এবং ঠিকাদার সরকারকে বদনাম করবার লক্ষ্যে সেই সঙ্গে এলাকার জনগণ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে নিজেরা ফুলে ফেফে একেবারেই কলা গাছ। অতি নিম্নমানের এই কাজ নিয়ে এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আপনি কিটা বুঝেন কাজটা সঠিক বুঝাছেনি? এটা শুনে তো আমার বেশি অভিজ্ঞতা নেই। এখানে তো আমাদের কাছে যেটা খবর আছে এখানে মোটা 16 mm রড দেওয়ার কথা, তার 12 mm দিয়ে করতেছে না। রাজমিস্ত্রির সম্বন্ধে আমি এটা আমারে ফটোফটো এলাম না, এটা কে কইছে এই কথাটা? কে কইছে? কে আমি তো কইয়া দিছি সোনবু কইছে নি? কেমনে কোন না কেটা কইছে? আরে ইঞ্জিনিয়ার কেটা কইতার তো না আপনি সামনে যা। না না, এই এটা সাইডের ইঞ্জিনিয়ার কে?
না না, আপনি ক্যামেরার সামনে কথা কইতেন না, এটা কোন ধরনের কথা? আপনি একটা সরকারি কাজ করতেছেন, সরকারি কাজ দেখতেছেন। এত সময় সবাইকে লইয়া কথা হইছে, মেম্বার প্রধান উপপ্রধান সবাই যখন খালি কথা কই গেছে তারা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার দুপুরে দক্ষিণ জেলার চিফ মেডিকেল অফিসারের কার্যালয়ের মিলনায়তনে পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, সিএমও ডক্টর জগদীশ নম সহ ডক্টরস এবং অন্যান্য অফিসিয়ালসরা। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিএমও ডক্টর নম বলেন যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, পরিবার পরিকল্পনার অভাব, অর্থনৈতিক দুরবস্থা, শিক্ষার অভাব প্রভৃতি কারণে বিশ্বে হু হু করে জনসংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব, বাড়ছে অপুষ্টি। তাই এই দুরবস্থা থেকে বাঁচাতে প্রয়োজন শিক্ষার। স্কুল কলেজের ছেলে মেয়েদের এই সমস্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাদের বয়ঃসন্ধিজনিত সমস্যাগুলো সম্পর্কে অবগত করতে হবে। উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এবং সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কম বয়সে বিয়ে এবং অধিক সংখ্যায় সন্তানাদি জনসংখ্যা বিস্ফোরণের এক বড় কারণ। এগুলোকে পরিকল্পনা মাফিক রোধ করতে হবে। আর্লি ম্যারেজ রোধ করতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে। গত আর্থিক বছরে এ বিষয়গুলোর উপর অনেক জোর দেয়া হয়েছে। বিশেষ করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে মেয়েদের সচেতনতাটা বারবারের জন্যে অনেক কাজে লেগেছে। মেয়েরা তাদের শিশু সন্তানদের কিভাবে যত্ন করবে, বিশেষ করে কন্যা সন্তানদের, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকও একই বিষয় নিয়ে আলোকপাত করেন। কিন্তু নন স্ক্যালপাল ভ্যাসেক্টমি অর্থাৎ পুরুষদের জন্য বন্ধ্যাত্বকরণ যেটা, সেটা কিন্তু অনেকটা সহজ। এটা দেহের অ্যাবডোমেনের বাইরে করা হয়। এটা করতে খুব কম সময় প্রয়োজন হয়। এটা করার পরে কোনো বিশ্রামেরও প্রয়োজন হয় না, এবং যাকে করা হয় সে করার পরে 5 মিনিটের মধ্যে উঠে সাইকেল চালিয়ে বাড়িতে চলে যেতে পারে, এবং তাতে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা কম। যদিও অসুবিধা হয়ও কারোর ক্ষেত্রে, সেটা কিন্তু জীবনের জন্য কোনো ঝুঁকিপূর্ণ নয়। এইরকম একটা সহজ পদ্ধতি, যে পদ্ধতিটার জন্য আমাদের কিন্তু গ্রামে গঞ্জে কোনো প্রকারে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে না। তাহলে আমরা এইবারের ইয়েতে সব সিএসওদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমাদের লাফারস্কানুন লাগে যায়, অর্থাৎ মহিলাদের বন্ধ্যাত্বকরণের সঙ্গে সঙ্গে পুরুষদের বন্ধ্যাত্বকরণের ব্যবস্থা আছে, এবং সেটা যে এখন সহজলভ্য এবং সেটা যে খুব কার্যকরী, সেটা কিন্তু আমাদের প্রচারে আনতে হবে। যদি সেটা করা যায়, তাহলে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে যদি আমরা কিছু কিছু করতে পারি, তাহলে আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেটাতে আমরা পৌঁছতে পারবো। তাই আমাদের এইবারের যে পপুলেশন ডেতে আমাদের অঙ্গীকার থাকবে এরকমই, যে যাতে আমরা আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা সুখী পরিবার গঠন করার জন্য, এবং এই যে পরিবারকে সীমিত রাখার জন্য যে সকল প্রচেষ্টাগুলো বা পদ্ধতিগুলো আমাদের চালু আছে, সেই নিয়ে যাতে আমরা সচেষ্ট হই এবং প্রচার করি। আমাদের এইবারের যে আমার পপুলেশন কন্ট্রোলের জন্য 2টো পার্ট করা আছে। ফেজ 1 হলো আমাদের সচেতনতা বৃদ্ধি করা বা অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। আজকে যারা এখানের মধ্যে আছে সবাইকে অনুরোধ করবো যে আগামী 14 ডেজ সব জায়গাতে যার যার এরিয়ার মধ্যে ভালোভাবে প্রচার করা, যে এই এটার উপকারিতা কী, কোথায় সেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এটা কীভাবে এটা করা হয়, সেইভাবে জনসচেতনতা বৃদ্ধি করা। এবং সেকেন্ড ফেজ হলো আমাদের অ্যাক্টিভিটি। এই 14 দিনের মানে আমাদের যে সচেতনতা বৃদ্ধির যে কর্মসূচি, সেটার উপরে নির্ভর করবে আগামী অর্থাৎ নেক্সট ফেজ, অর্থাৎ ফেজ 2তে যে অ্যাক্টিভিটি আমরা করবো, সেই অ্যাক্টিভিটি কতটুকু করতে হবে। সেই অ্যাক্টিভিটিতে থাকবে আমরা কতজন লোককে এই অরাল পিল দিতে পারলাম, কতজন বেনিফিশিয়ারিকে আমরা কন্ডম দিতে পারলাম, কতজন বেনিফিশিয়ারিকে আমরা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ আমরা তাদেরকে দিতে পারলাম, এবং কতজনকে পুরুষ এবং কতজন মহিলাকে আমরা বন্ধ্যাত্বকরণের জন্য বা পার্মানেন্ট স্টেরিলাইজেশনের জন্য আমাদের ইনস্টিটিউশন নিয়ে এসে তাদেরকে আমরা সার্ভিস দিতে পারলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।
রাজ্য সরকারের নির্দেশিকা মেনে উত্তর জেলার মাছমারা পিএইচসি সেন্টারের ইনচার্জ তথা চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ চাকমার তৎপরতায় আজ থেকে 18 থেকে 44 বছর বয়সীয় মানুষদের মধ্যে এমপিডব্লিউ স্থানীয় সেন্টারের স্বাস্থ্যকর্মীদের দ্বারা করোনার টিকাকরণ শুরু হয়েছে। স্থানীয় এলাকার সর্বস্তরের মানুষেরা নোভেল করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে করোনার টিকা নিতে দেখা গিয়েছে। করোনা মহামারীর হাত থেকে মুক্তি পেতে প্রতিটি মানুষদেরকে 0.5 মিলিলিটার করে টিকা দেয়া হচ্ছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন চিকিৎসক প্রসেনজিৎ চাকমা। এলাকার সর্বস্তরের মানুষ উৎসবের মেজাজে এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। কতদিন যাবত চলছে এই করোনার টিকাকরণ? আমাদের প্রথম ভ্যাকসিনেশন যে ক্যাম্পটা সেটা শুরু হয়েছিল 21 তারিখ থেকে। তো 21 আমরা 2 দিন টিকাকরণ করেছি। তো 2 দিন টিকাকরণ করার পরে তো আমাদের এখানে ভ্যাকসিনটা শেষ হয়ে গিয়েছিল। তো দ্বিতীয়বার যে সময় স্টেট থেকে আমাদের ডিস্ট্রিক্টে এসেছিলো, তো কালকে আমরা ভ্যাকসিনটা নিয়েছিলাম। তো আমাদেরকে 600 ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেটা মানে আমরা আজ থেকে দেওয়ার জন্য এই চলছে আর কি। এখন কতটুকু বয়স মানুষদেরকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন? প্রথম যে পর্যায়ের 21 এবং 22 তারিখ যে সারা রাজ্যে যে প্রোগ্রামটা ছিল, সেখানে অ্যাকচুয়ালি রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী আমরা 18 থেকে 44 বছরের মধ্যে যারা ছিল তাদেরকে আমরা কোভিড ভ্যাকসিনেশন করেছি। আর এখন যে সেশনটা শুরু হয়েছে সেখানে 18 থেকে 44 তো থাকবেই, সাথে 45-এর ঊর্ধ্বে এবং 60 বছরের ঊর্ধ্বে কোমরভিড যে পেশেন্টগুলো ওদেরকেও আমরা ভ্যাকসিনেশন করব। আচ্ছা স্যার, আপনারা যে একটা ভ্যাকসিন থেকে কতজন ব্যক্তিকে ভ্যাকসিনেশন করেন? তো আমরা 10 জন, আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা একটা ভ্যাকসিন যে আমাদের ভায়েল থাকে, তো ওখান থেকে আমরা ম্যাক্সিমাম 10 জনকে আমরা ভ্যাকসিনেট করতে পারি। একজন লোককে কত ml করে দেওয়া হয়? 0.5 ml করে দেওয়া হয়। বুঝতে পারছি না। 0.5 ml করে দিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত আপনার এই এরিয়ায় কতজন লোক বাকি রয়ে গিয়েছে? আমাদের সার্ভে অনুযায়ী আমাদের যে প্রথম পর্যায়ের যে ভ্যাকসিনেশনটা ছিল 45 বছরের ঊর্ধ্বে, সেটা প্রায় শেষের পথে। আর কিছু জায়গা তো রিফিউজাল থাকে যে যারা ভ্যাকসিনেশন নিতে চায় না, তবে পার্সেন্টেজটা খুবই ন্যূনতম। এবার ধরতে পারো 90%-এর উপরে আমরা মোটামুটি 45 বছরের যে গ্রুপটা আছে সেটা আমরা ভ্যাকসিনেট করে ফেলেছি। আচ্ছা। তো এখন 18 থেকে 44 বছরের মধ্যে যে ভ্যাকসিনেশনটা চলছে, তো সেটা তো মাত্র তৃতীয় দিন। তো এই পর্যায়ে যতটুকু আমাদের প্রত্যাশা ছিল, তো মানুষের যে আগ্রহ এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য, আমরা আশা করি কিছু দিনের মধ্যেই মোটামুটি সেটা 90 থেকে 95% ক্রস করে ফেলবে। আচ্ছা স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর প্রসেনজিৎ চাকমা, মেডিকেল অফিসার ইনচার্জ, মাছমারা পিএইচসি। ধন্যবাদ স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনকর্মীরা মঙ্গলবার 7 সকালে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, TR 01D0592 নম্বরের একটি মারুতি গাড়ি করে জুমবাড়ি এলাকা থেকে অবৈধ কাঠ পাচার হচ্ছে। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ বন দপ্তরের কর্মীদের নিয়ে নয়নপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ওত পেতে বসে থাকেন। অন্যদিকে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি প্রত্যক্ষ করে গাড়িটিকে ধাওয়া করেন। পরে অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িটি নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই অন্য দিক থেকে বন দপ্তরের কর্মীরা আরেকটি গাড়ি করে সামনে আসতেই অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়িতে থাকা চালক এবং সহচালক গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা মারুতি গাড়ি সহ অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া স্থিত গামাইবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে এ ব্যাপারে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধ কাঠের বাজার মূল্য প্রায় আনুমানিক 35,000 টাকা। এদিকে বন দপ্তরের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, গত 3 মাসে খোয়াই জেলার মধ্যে বনকর্মীরা 10টি গাড়ি আটক করে অবৈধ কাঠ সহ 19 টিজিডি এন্ট্রি হয় থানায়। রাউন্ড কাঠ উদ্ধার করা হয় 45 কাম এবং অন্যান্য সাইজের অবৈধ মূল্যবান কাঠ 35 কাম উদ্ধার হয়েছে বলে
জানা গিয়েছে। 5টার দিকে আমরা খবর পাই, পৌনে 5টার দিকে খবর পাইছি যে একটা গাড়ি জুমবাড়ি দিয়ে আসছিরা বুস্কির দিকে যাইতেছে, জুমবাড়ি দিয়ে বুস্কিরে যাই। তো সেই অনুযায়ী আমি আমার কনস্টেবল নির্মল দাস আর স্টাফ তখন 2টা গাড়ি করে গেছি। তো একটা গাড়ি দিয়া আমি আগে গেছি, নিয়ে নির্মল দাস একজন স্টাফ, আর বাকি স্টাফটা ওইদিকে গেছে। যাওয়ার পরে এখানে অনেকগুলি রাস্তা আছে, তো আমি একটা প্রাইভেট গাড়ি নিয়ে গেছি, কারণ ফরেস্টের গাড়ি দেখলে বিভিন্ন রাস্তা যাইতে পারে। তো ট্রেক করে গাড়িটার প্রথম নয়নপুর বাজারে গেছে। তো নয়নপুর বাজার থেকে আমরা গাড়িটা দেখতে পাই, সেটা ওই আমরা গাড়িটাকে ওভারটেক করে পালাই যেতে আসছিল। পালাই যেতে সময় আমরা আরেকটা গাড়ি যেটা ব্রিজের মধ্যে আসছিল, ব্রিজে যাইতে পারছে না। বাদিকের একটা রাস্তা আছে যেটা দিয়ে নয়নপুর দিয়ে আবার ঘুরে আওয়া যায়। তো ওইদিকে আসার পরে মোটামুটি আবার তেলিয়ামুড়ার দিকে গাড়িটা আইতে শুরু করছে। তো এমন সময় নয়নপুর বাজারটা পাইলেও একটা জায়গা আছে, এখানের মধ্যে গাড়িটা স্লো করে ড্রাইভার লাভ দিয়ে ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে পালাই গেছে, এবং গাড়িটা একটা ইলেকট্রিক পোস্টের মধ্যে ধাক্কা খাইছে, এবং এখানেই আমরা ওই গাড়িটারে সিজ করছি। কত টাকা মাল হবে? আনুমানিক ধরেন 35,000 হইব মাল, 30-35,000 টাকা মাল হবে। কোন জায়গা থেকে গাড়িটা সিজ করছে? গাড়িটা এই যে নয়নপুর বাজারের কাছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করোনার দ্বিতীয় ধাপ শেষ মুহূর্তে, তাহলে কি এবার তৃতীয় স্কেলে আসছে করোনা? উদ্বেগ বাড়িয়ে পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের শিশু হাসপাতালে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের করোনা ধরা পড়ে। ডাক্তার প্রবীর ভৌমিক জানান যে বিভিন্ন করোনার সিমটম নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। এবার নতুন পদ্ধতিতে শিশুদের হাত দেখে বলে দিতে পারবে করোনা আক্রান্ত কিনা। ক্রমাগত বাড়ছে ডাক্তার মহলে উদ্বেগ, কিভাবে শিশুদের করোনার চিকিৎসা করবে তারা। গত 3 দিন থেকে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, তাহলে কি তৃতীয় ধাপের করোনা আগমন ঘটতে চলেছে? এ নিয়ে চিন্তিত ডাক্তার মহল। যে হারে ক্রমাগত করোনার সিমটম রূপ বদলাচ্ছে, সেখানেই চিন্তার বিষয় বলে জানান ডাক্তার প্রবীর ভৌমিক। কবে আপনার শিশু কোভিড পজিটিভ হয়েছে, কবে জানতে পারলেন যে আপনার শিশু? আজকে জানতে পারলেন। কবে ভর্তি করেছে? কি অসুবিধা হচ্ছিল? জ্বর এসেছিল 5-6 দিন আগে, খুব হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বর আসার ফলে তারপরের দিনে আমি স্যারকে দেখাই। স্যারকে দেখানোর পর টেস্টের কথা বলে। টেস্ট 4 দিনের মাথায় আসে, তারপরে কোভিড পজিটিভ আসে। তারপর স্যারকে দেখিয়ে আমি চলে যাই। তারপরে আমি কালকে দেখিয়েছি, শরীর খুব দুর্বল ছিল আর চোখগুলো যেন ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এসেছিলাম। তারপরে স্যার অনেকগুলো টেস্ট দিয়েছিল। টেস্টে তারপরে বললো 2টো অপশান দিয়েছিল। টেস্ট করার পর অ্যাডমিশন করে দিয়েছি। তো এখন কোভিড পজিটিভ। You see this hand, COVID hand. This is COVID hand. দেখো গায়ে কিন্তু র্যাশ নেই, কিন্তু হাতগুলো দেখো, হাতের মধ্যে সুন্দর করে দেখো একটা ডিফিউজ স্মল র্যাশ। এবং এই ফেস, এই যে এটা ক্লান্তি, উইকনেস ফেস, বাচ্চার মধ্যে চাবি নেই, চটপটে ভাব সেটা নেই। একটা বাচ্চা দুর্বল, নেতি আছে, ঝিমিয়ে আছে, জ্বর, উইকনেস এবং এই হাতে র্যাশ, এবং এটা একটা ক্লাসিক্যাল কোভিড। আমরা এক্ষুনি করোনা টেস্ট করতে পারছি। ডেফিনেটলি দিস পেশেন্ট শুড বি কোভিড। গভর্নমেন্ট অথরিটি যে আমার এই হসপিটালটা, এটা বাচ্চাদের, গ্রামীণ বাংলায় বাচ্চাদের মাল্টিস্পেশালিটি হসপিটাল। এটা গ্রাম বাংলাতে নেই, বাচ্চাদের কোনো মাল্টিস্পেশালিটি হসপিটাল নেই। এবং সিএমই সাহেব যখন এই 3rd এমনি যখন চারদিকে হচ্ছে, তখন উনি আমাকে বললেন যে আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা ঠিক করেছি যে ইউ আর দ্য রেসপন্সিবল পারসন, যে আপনার ইউনিটটাকে আমরা কোভিড ইউনিট করবো। কেন অনেকেই তো গভর্নমেন্ট সেক্টরে যেতে চায় না, প্রাইভেটে যেতে চায়, তখন আমাদের কাছে অপশান থাকে না। সো আপনি একটা হিউজ এলাকা ট্রেন করেন, দূরে মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম। সো আপনি দায়িত্ব নিন, আমরা একদিনে পারমিশন করে দিচ্ছি। স্যার আমাকে একদিনে পারমিশন করে দিয়েছেন। সো নাও ইট ইজ রেকগনাইজড কোভিড সেন্টার ফর দ্য চিলড্রেন। এখন কতজন শিশু কোভিড আক্রান্ত হয়ে আছে এই মুহূর্তে? ওই 7টা এবং একটা অ্যাক্টিভ পজিটিভ, 8খানা বাচ্চা আছে কোভিডে। এরপরে যদি ওই সংখ্যাটা বাড়ে তো এখানেই চিকিৎসা করবেন? এখানে আমার এই মুহূর্তে বেড যে ক্যাপাসিটি আছে, উনি বলেছেন, স্যার বলেছেন যে আমরা চাইলে 20% বেড আরও বাড়াতে পারবো। যদি আপনি মনে করেন
গভর্নমেন্টের রুল অনুযায়ী আমরা আরও এক্সটেন্ড করতে পারবো, আরও উনি পারমিশনটা দেবেন। চিকিৎসা করার জন্য যে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সব কিছু? হ্যাঁ, আমার কাছে সব কিছু আছে। আমার কাছে রিগার্ডিং মানে ভেন্টিলেশন থেকে শুরু করে লেভেল 3 কেয়ার, হ্যাঁ, অল দ্য নিকু কেয়ার, পিকু কেয়ার, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, রেসিডেন্সিয়াল আরএমও, গুড ট্রেন স্টাফ, সো উই আর নাও ক্যাপাবল অফ দ্যাট। আমার সাথে তাই করে আসছি, কিন্তু এখন পর্যন্ত যে ইট ইজ ভেরি রিয়েলি ইট ইজ গ্ল্যাড টু নো দ্যাট এখনো পর্যন্ত কোনো কোভিড বাচ্চা এখানে মারা যায় না আমার এখানে। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাটা কি পাবে? আমরা গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছি রিগার্ডিং ইন্স্যুরেন্সের কিছু প্রোটোকল আছে। এই লকডাউনের জন্য কিছু পিছিয়ে গেছে অলরেডি। আমরা তো কয়েকদিনের মধ্যেই আমরা হয়তো সব শুধু স্বাস্থ্যসাথী না, অন্য অন্য ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আয়াত চলছে আমাদের, হয়তো কিছুদিনের মধ্যে প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। ওইটা কি পেতে পারে? না, এই মুহূর্তে নেই, কিন্তু আমরা এই যে বললাম না যে দেয়ার শুড বি প্রোটোকল, যে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন দেখতে হয়, ওরা এগুলো সেগুলো অলরেডি আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার সেটা আন্ডার প্রসেস, আমরা কিছুদিনের মধ্যেই সব পারমিশনগুলো পেয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। গত 27শে জুন সন্ত্রাসের শিকার হন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক সুধন দাস। এই সন্ত্রাস বন্ধের দাবি সহ দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবার দাবিতে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার। এদিন প্রতিনিধি দলটি দাবি সনদ পুলিশ আধিকারিকের হাতে তুলে দিয়ে দাবি জানায় রাজ্যে যাতে অবিলম্বে সন্ত্রাসের ঘটনা বন্ধ করা হয়। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক সুধন দাসের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের যাতে গ্রেফতার করা হয় এবং আইনতভাবে যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব দিলীপ দাস। তিনি জানান 2018 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যে সন্ত্রাস লাগামহীনভাবে বেড়ে চলেছে। দলের মন্ত্রী পর্যন্ত নিজ বিধানসভা কেন্দ্রে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারছেন না এবং মন্ত্রী বলছেন রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, গণতন্ত্র নেই বললেই চলে। তাই রাজ্য পুলিশের মহানির্দেশককে ডেপুটেশন প্রদান করে জানানো হচ্ছে যাতে সন্ত্রাসের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিধায়ক সুধন দাসের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা হামলা চালায়। গুরুতর আহত হন বিধায়ক সহ আরও কয়েকজন কর্মী সমর্থক। অনুরূপভাবে 28শে জুন আগরতলা শহরে পূর্ব এবং দক্ষিণ অঞ্চল কমিটির অফিসে 4 দফা দাবির কর্মসূচি চলাকালীন অবস্থায় একইভাবে শাসক দলের দুষ্কৃতিকারীরা হামলা চালায়। গুরুতর আহত হন 10 জন কর্মী সমর্থক। শাসক দলের এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে ভানুলাল স্মৃতি ভবন থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি। তিনি ঘটনার তীব্র সমালোচনা করেন। আগরতলা শহরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আমাদের পার্টি নেতা কর্মীদের পরিকল্পিতভাবে বিজেপির দুষ্কৃতীর আক্রমণ করে, আমাদের কর্মসূচির উপর আক্রমণ সংগঠিত করে। এতে আমাদের বেশ কয়েকজন কমরেড রক্তাক্ত হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে মিছিল করলাম, প্রতিবাদ মিছিল। আমরা গতকালও সাংবাদিক বন্ধুদের বলেছি যে আমাদেরকে আক্রমণ করে, রক্তাক্ত করে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে সিপিআইএম বা বামপন্থীদের আন্দোলনের গতি রোখা যাবে না। ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক জনগণকে সঙ্গে নিয়ে আমরা বামপন্থীরা লড়াই করার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে সংগ্রাম, এই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা যারা এসছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের এই সব মিছিলে আসার জন্য। ধন্যবাদ। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহ্যবাহী মালেগড় টিলা আজ পরিদর্শন করলেন করিমগঞ্জের জেলা শাসক খগেশ্বর পেগু সহ বিভাগীয় বাস্তুকার, ঠিকাদার, বিএসএফ এবং পটকাই ট্রেকার্সের সদস্যরা।
পরিদর্শন শেষে মালগড়ে শহীদ ভূমিতে পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করবার জন্য বাস্তুকারকে নির্দেশ দেন জেলা শাসক। এদিন মালেগড়ে উপস্থিত হয়ে জেলা শাসক বলেন, মালেগড় টিলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। ২৬ জন বীর শহীদের স্মৃতিসৌধতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পুষ্পস্তবক এবং প্রদীপ প্রজ্বলন করেন জেলা শাসক। তিনি বলেন, সীমান্ত জেলার সম্পদ হচ্ছে লাতুর মালেগড় টিলা। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিকভাবে উন্নত হবে সীমান্ত এলাকা, যার কারণে মালেগড়ের নামে বরাদ্দ অর্থে নির্মাণ কাজ এখানে শুরু হবে। তিনি বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, যার কারণে ইতিহাস বিজড়িত শহীদ ভূমির দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। তার কার্যকালের মধ্যে যাতে মালেগড় একটি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে তার কারণে আশা ব্যক্ত করেন তিনি। খুব শীঘ্রই মালেগড়ের মূল ভূমির জমির জরিপের কাজ সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে মালেগড় লিংক রোড নির্মাণের জন্য দাবি রাখা হয়। মঙ্গলবার জেলা শাসক পরিদর্শনের সময় বিএসএফ এর সুতারকান্দি বিওপি কোম্পানির বিপি সিং ছাড়াও পাটকাই ট্রেকার্সের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, জেলা সংযোজক অরূপ রায়, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস, এসএম জাহির আহমেদ, সুজন আহমেদ প্রমুখরা। যিটো ৱাৰ চেমেট্ৰি আছে 1857 চিপাহী বিদ্ৰোহ, সেইটো মই চাবলৈ আহিলোঁ। লগতে আমাৰ বিএছএফৰ কেন্দ্ৰ আছে আৰু ইয়াত মই চাই দেখিলোঁ যে ইয়াত টুৰিষ্ট প্লেচ হিচাপে ডেভেলপ কৰাৰ অফুৰন্ত সুবিধা আছে। আৰু সেইটো যদি আমি অলপ চেষ্টা কৰোঁ আৰু ইয়াৰ চাউণ্ডিং যিটো জনগণে যদি আমাক হেল্প কৰিলে আমি গোটেই অঞ্চলটো ভাল এটা প্লেচ হিচাপে আমি আৰু হেৰিটেজ চাইট হিচাপে আমি সুবিধা দিব পাৰোঁ। আৰু পৰিমূল্যৰ উপায়িত্ব হিচাপে মই গোটেই প্ৰকাৰে মই চেষ্টা কৰিম যে সেই ইতিহাস টুৰিষ্ট যদি মালেগড় যিটো ৱাৰ চেমেট্ৰি আছে সেইটো এটা টুৰিষ্ট প্লেচ হিচাপে ভালকৈ ডেভেলপ কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে মই সন্তুষ্ট হ'ম। আৰু আমি চেষ্টা কৰিম চৰকাৰৰ সহায় সুবিধাৰ পৰা বিভিন্ন ধৰণৰ আপোনাৰ এই প্ৰয়োজনীয় প্ৰস্তুত কৰি এই গোটেই মালেগড় যিটো ৱাৰ চেমেট্ৰি সেইটো আমি সংৰক্ষণ কৰাৰ উপৰি সংবৰ্ধন কৰি ইয়াক টুৰিষ্ট প্লেচ হিচাপে নিৰ্মাণ কৰিবৰ কাৰণে প্ৰচেষ্টা কৰিম। আৰু ইতিমধ্যে ইয়াৰ এটা গেষ্ট হাউচ চেংচন হৈছে 40 লাখ টকা, আৰু সেইটো আমাৰ পিডব্লিউ বিল্ডিঙৰ ইঞ্জিনিয়াৰৰ লগত মোৰ লগত আহিছে। আমি তাৰ যিটো ছাইড প্লেন সেই ছাইড প্লেনটো আমি চাইছোঁ আৰু ইয়াত প্ৰথমতে আমাৰ অতি সোনকালে ইয়াতে টুৰিষ্ট যিটো গেষ্ট হাউচ আমি ইয়াতে নিৰ্মাণ কৰিম। মই আশা কৰিছোঁ অদূৰ ভৱিষ্যতত গোটেই অঞ্চলটো সামৰি আমি এটা ৱাৰ হেৰিটেজ হিচাপে আমি সেই গোটেই অঞ্চলটো এই মালেগড় যিটো এৰিয়া আছে সেই এৰিয়াটো ডেভেলপ কৰিম। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এক হৃদয় বিদারক ঘটনা, নির্যাতনের শিকার ৪৫ বছর বয়সিয়া এক মা, বিচার না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ তিনি। রাজ্যে প্রতিনিয়ত এই ধরনের অমানবিক ঘটনা ঘটেই চলেছে। এবারের ঘটনা রাজ্যের সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। জানা যায় মুকশেদা খাতুন স্বামী মৃত জলফু মিয়া, তাদের 2 ছেলে 1 মেয়ে। স্বামী জলফু মিয়া বেশ কয়েক বছর আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। তখন থেকেই মা মুকশেদা খাতুন অনেক কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে তুলেন। ছেলে মেয়েকে বিয়েও দিয়ে দেন তিনি। তারপর থেকে যা হবার তাই হলো। 2 ছেলে মা ছেড়ে আলাদা হয়ে যায়, নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। বড় ছেলে বিদেশে, বউ পাশের বাড়ি নতুন বাড়িতে থাকে। ছোট ছেলে 25 বছরের মিছিল মিয়া বিয়ে করেছে 1 বছর হলো। বিয়ের পর বউকে নিয়ে আলাদা সংসার। মা এখন একাই থাকেন, নিজের খাদ্য নিজেই জোগাড় করেন। মেয়ের অভিযোগে ছেলের বিয়ের পর থেকেই মিছিল মিয়া তার মায়ের উপর নির্যাতন চালায়। গত 23শে জুন মা ছেলের ঘর থেকে একটি কাঠের টুকরো নিয়ে আসে, তাতেই ঘটে ব্যাপক বিপত্তি। ছেলে মাকে প্রচন্ড মারধর করে শেষ পর্যন্ত লাঠি দিয়ে শরীরের পেছন দিকে আঘাত করে, যে চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরার মতো নয়। তাতে মা বেহুশ হয়ে পড়েন, আর তার চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা বড় বউ ছুটে আসে। তার উপরও আক্রমণের চেষ্টা করে মিছিল মিয়া। হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাকে। কিছুটা সুস্থ হওয়ার পর বাড়িতে এসে গ্রাম প্রধানকে জানান এই বিষয়টি, এমনকি থানাতে লিখিত অভিযোগ করেন।
মা মুকশেদা খাতুনের অভিযোগ, 1 সপ্তাহ ধরে প্রধান এবং পুলিশের কাছে ঘুরে কোনো বিচার পাচ্ছেন না তিনি। অন্যদিকে এখন বাড়ি থেকে বের করে দেবে, এমন কিনা মাকে খুন করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে ছেলে মিছিল মিয়া। অসহায় মা চোখের জল ছেড়ে সংবাদ মাধ্যমের কাছে ঘটনা খুলে বলেন। এখন দেখবার বিষয় অসহায় মা বিচার পান কিনা। সমাজের সচেতন মানুষ এগিয়ে আসলে হয়তোবা অনেক আগেই বিচার পেয়ে যেত সেই অসহায় মা। আমার সাথে আমার ছেলে 10 মাস 10 দিন ফেরত লইছি, একটা কার্ড একটু উড়ালাই গেছি, আরে আমার চুন্ডির ধরে উড়াইনা দি হুতাই একটা মুজ্জা দিল ঠ্যাংটা দি। এরপরে আমি সিকুরতে আছি, সিকুরুনি হরের ভিতরে আবার একটা বাড়ি দিছি, আরে বাড়িটার লোক আমি অজ্ঞান হয়ে গেছি। এবার কেডা তারা আমার হুঁশ করছে, আমি করতাম না বড় হুতুর ভোগে উনি সিকুরুনি আইসে নাতিনি একটা আছে, এটা সিকুরে বইনা আইসি, আরে আবার হুতুর ভোরে আবার কইতে আছে এমি কেন আইতো অক্ষণে মিজে তুগি কে কইতে আছে? এটাতেই কইতে আছে। কে নাম কি? মিছিল মিয়া। তো কি কারণে মারছে আপনারে? আমারে মাছে কাঠে খাই ডেলাইয়ে মাছে, কাঠে খাই ডেলাই মাছে, আমি কাঠে খাই ডে না নিতাম, আমি কইছি কাঠে খাই দিয়া আমি তিন এবার তে আইয়ার আমার এই মারা মারছে। সবসময় তে আমার উল্টা গালাগালি করে, তো বাইরে ঘরে আই থাকতে পারি না, আরে এমনি কাটিয়ে লইব এমনি কাটিয়ে লইব, আরও একবার চেনি লইলেও মুরগি আছে আমারে কেস করি। তারা প্রধান মেম্বারটার কাছে আমি আজ কতদিন সমানে আইলে তারা আমার আশা দিয়ে রাখলে এবার আমি থানাত যাই, থানাত গেলেও তারা আজকে যাই ইমানটা যাও নামলে আমি আইলে এবার আর পুলিশ আই না। আপনার স্বামী আসেনি? না, আমার স্বামী নাকি, স্বামী মৃত্যু হয়ে গেছে কি। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে, আমার দুনিয়াত বাবু কক্ষে নাই, তোমরা সারাই বাবু, আমার এই দেশ মা নাই বাপ নাই, আমারে ছোটকালে আমারে ওরে বিয়ে করাই আনছে, আমার অনকায় এই উঠাইতে আমার দূর করতে আছে, আমি অনকায় সাত না লই ট্যাং লই কত কষ্ট করি আমি তার কাছে যাই, তারা আমারে কোনো আশা দিয়ে রাখে, আমি ওর কাছে বিচার আনি হদান মেম্বারটার কাছে আমি কত বিচার দিছি, বিচার করে না। আপনার বাড়ি থাকতে দেয়নি? বাড়ির থাকতাম দেয় না, আর অনকা বদমকি দিয়ে অনকা ঘর আইয়ারে আরে চড়াই দিব আমার জামাই নেই থাকতো। ছেলে গেছে মশলা কইছে মাইতো বিদেশি তো জুম কেস করি দাও, তারা প্রধান মেম্বারটা সবার কাছে কইছি, তারাও কইছে কেস করে দিত, কেস করে দিই অনকে তারা আরো এই আশা দিয়ে রায়, আমার এই আশা দিয়ে রাই, আর আমার এর করতে আছে, আমি কোন কারো কাটাই যাইতাম কোন মিশাইতাম, আর অনকা বাড়িটা কোন জায়গা? বাড়িটা মনামা আর গে তো রিঙ্কলটা লগে দি। সুনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের হাইলাকান্দি জেলার আলগাপুর শাখায় গ্রাহকদের উপচে পড়া ভিড়, গ্রাহক হয়রানির প্রতিবাদে উত্তাল আলগাপুর বাজার। আলগাপুরের জনসাধারণের নির্ভরযোগ্য একমাত্র গ্রামীণ বিকাশ ব্যাংকের আলগাপুর শাখাই ভরসা, তাই সব ধরনের লেনদেন করতে এলাকাবাসী হিমশিম খাচ্ছেন। এদিকে ব্যাংকের একটি মাত্র কাউন্টারের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের লেনদেনে সমস্যা ক্রমই বাড়ছে, তা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে যে ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এভাবেই জনগণের চরম সমস্যার কথা তুলে ধরেন আলগাপুর মোহনপুরের জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। মঙ্গলবার তিনি সাংবাদিকদের ডেকে এখানেও সমস্যার পুঞ্জীভূত খুব ঝাড়েন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি ইতিমধ্যেই হাইলাকান্দি জেলা শাসকের কাছে একখানা স্মারকপত্র প্রদান করেছেন বলে জানান তিনি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা মিলেনি বলে উদ্বেগ প্রকাশ করেন নুরুল। এদিকে চিপ্রসাঙ্গন জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল মুনিম বড়ভুইয়া আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক হয়রানি নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে গ্রাহকরা ব্যাংক চলাকালীন সময়ে সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লেনদেনের কাউন্টার পর্যন্ত পৌঁছার আগেই কাউন্টার বন্ধ হয়ে যায়, তাই বহু দূরদূরান্ত থেকে আগত গ্রাহক পুরুষ মহিলারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এ নিয়ে অতিরিক্ত কাউন্টার খুলবার জোরালো দাবি জানান তিনি। এদিন অন্যান্যদের মধ্যে কিভাবে খুব ঝাড়েন আলগাপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমান লস্কর।
ব্যবসায়ী আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। চ্যানেলের সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন এখানে আসাম আমাদের পরিস্থিতি এখানে আপনারা লাইনও দেখেন সকাল হজরের নামাজ পড়িয়া মানুষে দাঁড়ায় লাইন কোভিড প্রোটোকলের কারণে বিগত কয়েকদিন তাই দেখছি 12টা পর্যন্ত টাকা দেওয়া হয়েছে অনলি ফর ওয়ান কাউন্টার, একটা কাউন্টারে টাকা দেওয়া হয়। পরবর্তী মানুষ 1-2000 মানুষ লাইনও দাঁড়ায়। 12টা পর্যন্ত দাঁড়াইয়া যখন মানে টাইম ওভার হয়ে গেল মানুষ করিয়া যায় গিয়ে জব কার্ড বৃদ্ধ ভাতা এরপরে অরুণোদয় যেসব সরকারি প্রকল্পের টাকা ঢুকে বিভিন্ন প্রকল্প মানুষ খুব কষ্ট হইয়া লাইনও দাঁড়াইয়া এখানে মানুষ 5 থেকে 10 দিন করিয়া আবার যায়। এখন আমার কথা হইল গিয়া আমি তোমার জিপির এক্সএপি আপনার লইয়া আমার জিপির বিভিন্ন জিপির এক্সএপি আপনার লইয়া আমার জিপির বিভিন্ন সময় মানুষ আমার কাছে গেছে যে আলগাপুর যে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এই কাউন্টার মাত্র একটা কাউন্টারে টাকা দেওয়া চলে আর মানুষ লাইনও দাঁড়ায় এক কাউন্টারে বেশকে বেশ 200 মানুষ দিতে পারবো। পরবর্তী 2 থেকে 2500 মানুষ ঘুরিয়া যায়। এরিয়াটা যথেষ্ট বড়। এখন এই পরিস্থিতি মোকাবিলা করতে গিয়া বহুত মানুষ গরিব দুঃখী মেহনত মানুষ অনেক কষ্ট হইতেছে। দেখুন, এই মুহূর্তে আমাদের আলগাপুরের মানুষের, সাধারণ মানুষের, বিশেষ করে প্রত্যেক মানুষের ব্যাংকের লোকের একটা সম্পর্ক, গরিব ধনী অসহায় লুলা তুল লেংলা প্রত্যেকেরই সম্পর্ক ব্যাংকের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামীণ বিকাশ ব্যাংক আলগাপুর শাখা মানুষের অত্যাধিক চাপ এবং এখানে মাত্র একটা কাউন্টার। আমাদের প্রথম দাবি হচ্ছে, আমাদের হাইলাকান্দি জেলা উপায়ুক্তকে আমরা লিখিতভাবে জানিয়েছি, জেনারেল ম্যানেজার গুয়াহাটিতেও জানিয়েছি, রিজনাল ম্যানেজারকেও জানিয়েছি। আমাদের প্রথম দাবি এই মুহূর্তে কমপক্ষে আরেকটা কাউন্টার, অতিরিক্ত 2টা কাউন্টার খোলার লাগে এবং আরেকটা ব্রাঞ্চ আলগাপুরে খোলার লাগে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার জিপির সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমান, উনি এখানে উপস্থিত, আরও আমার দলের কর্মকর্তা বা দল ছাড়াও এখানে উপস্থিত আমাদের শুভাকাঙ্ক্ষী আলগাপুরের বিভিন্ন জনসাধারণ। আজকে প্রত্যেকে এই ব্যাংকে লেনদেনের সময়, ট্রানজ্যাকশনের সময়, টাকা তুলতে, টাকা নিতে তোলার সময় যে অসুবিধায় ভুগছেন সেটা আমাদের দীর্ঘদিনের দাবি। প্রত্যেক জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আমরা যারা পাবলিক প্রতিনিধি, আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাবি জানিয়ে আসছে যে আমাদের এই অঞ্চলের মানুষের কষ্ট হচ্ছে, আমাদের জন্য আরেকটা কমপক্ষে 2টা কাউন্টার নতুবা আরেকটা ব্রাঞ্চ গ্রামীণ ব্যাংকের দেওয়ার জন্য। আমরা ইতিপূর্বে জেলা উপায়ুক্ত আগেই দিয়েছি, ওনার সঙ্গে কালকে সরাসরি দেখা করেছি। উনি বলেছেন যে অতিরিক্ত একটা কাউন্টার খুলে দেওয়া হবে, কিন্তু সেই দাবি আজকে আপনাদের সম্মুখে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী, উনি আমরা সকলে জানি একজন দক্ষ এবং উনি একজন কর্মবিদ। আজকে আলগাপুরের মানুষ যে আরে কষ্ট করছে, আমি আমার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার বৃহত্তর আলগাপুরবাসীর দাবি যে অতি সত্বর আমাদের আরেকটা কাউন্টার বা 2টা কাউন্টার কমপক্ষে খোলার জন্য। হাইলাকান্দি থেকে মুস্তাফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা।